ছুটির সকালে বইয়ের পাতা উল্টাচ্ছিল আরিফ। একমাত্র ভ্রমণের বইয়ের নেশাটা তাকে কাবু করে ফেলেছিল। দূরের অচেনা পাহাড়ের হাতছানিতে তার মনটা উদাস হয়ে যাচ্ছিল। আরিফের কলেজের পুরনো বিল্ডিংয়ের লম্বা বারান্দায় দাঁড়িয়ে নাফিসা বলেছিল, আমরা হানিমুনে পাহাড়ে যাব। ওসব নিশ্চিন্ত ট্যুরিস্ট স্পটে নয়, কোনো একটা নাম না জানা জায়গায়, যেখানে এখনো সন্ধে হলে ঝিঝি ডাকে আর হাতের চা ছলকে উঠবে বুনো হাতির ডাকে। আরিফ বলেছিল, তার মানে তুই অরণ্যে যেতে চাস? ঠোঁটটা কামড়ে নাফিসা বলেছিল, দুটোই, অরণ্য আর পাহাড়। আরিফ বলেছিল, হানিমুনে যেখানেই যাই না কেন, তুই কিন্তু ওই ব্ল্যাক পোশাকটা পরবি। কথা শেষের আগেই সজোরে কিলটা আরিফের পিঠে মেরেছিল নাফিসা। জানোয়ার, শুধু বাজে কথা। আরিফ ফিসফিস করে বলেছিল, ওরে পাগলি, জঙ্গলের জঙ্গলি হতে হয়, বুঝলি? আনমনে হেসে ফেলেছিল আরিফ। কি গো, আজ ছুটি বলে কি বিছানাতেই কাটাবে ঠিক করেছ? ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে নাফিসা ঢুকল ঘরে। সেই কলেজের টম্বয় নাফিসা আপাতত একটা গোলাপি শাড়ি পরে, কপালে ঘামবিন্দু নিয়ে 7 মাসে পুরোপুরি গিন্নি সেজেছে। চাটা টেবিলে চায়ের কাপ রাখতেই আরিফ তার হাতটা ধরে হ্যাচকা টান মারল। নাফিসা সচকিত হয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, দরজা খোলা। আরিফ, কি হচ্ছে? কলেজের সেই বৃষ্টিভেজা ক্যান্টিনে একদিন নাফিসা আরিফকে বলেছিল, আজ ক্যান্টিনে কেউ আসবে না, চলো ওদিকটায় গিয়ে একটা জম্পেস হাঁক করি তোকে। আরিফ সেই চঞ্চল চোখ দুটো আর দেখতে পায় না। নাফিসার মধ্যে বড্ড সিটিয়ে যাওয়া ভীতু চোখের চাউনি আজকাল পীড়া দেয় আরিফকে। নাফিসা সেই রূপকথার সুন্দরীর মতো সুন্দরী নয়, কিন্তু আরিফের চোখে ওই শ্রেষ্ঠ সুন্দরী। ওর গায়ের রং শ্যামলা চটক, ওর চোখ দুটো যেন অনেক নাবলা কথা বলে দেয় নিমেষে। আরিফ অভিমান করে বলল, ধুর, বড্ড বদলে গেছিস তুই। সেই গাছতলার সব চুমুগুলো অনেক বেশি রোমান্টিক ছিল, জানিস? নাফিসা বোধহয় ঠিকই দেখল, একটা দীর্ঘশ্বাস চুপটি করে লুকিয়ে নিল সে। বেচারি নাফিসা হোস্টেল লাইফ আর আদুরে বাপের মেয়ে হয়েই কাটিয়ে দিয়েছে বিয়ের আগের জীবনটা। বিয়ের পরে যে এত নিয়মকানুন আছে সেটা বুঝতে বুঝতেই গত 7 মাসে নিজের চরিত্রটাই বদলে ফেলেছে অজান্তে। তাও তো শাশুড়ি মা প্রায় বলেন, নাফিসার পায়ের আওয়াজটাই নাকি বড্ড দজ্জাল। নাফিসা অনেক চেষ্টা করেছে নিজের সেই টম্বয় মার্কা ভাবভঙ্গিগুলোর পরিবর্তন করতে। প্রেম করে বিয়ের এই এক অসুবিধা, নিজের বাপের বাড়িতেও মনের দুঃখের কথা বলা যায় না। তারা ব্যঙ্গ করে বলে, তুই নিজেই তো পছন্দ করেছিলি, তাই ওখানেও স্কিপটি নট। আরিফ চায়ের চুমুক দিতেই নাফিসা বলল, আজ বাজার করে নিয়ে এসো। আরিফের মা বরাবরই এই দিনে রোয়া করে থাকেন, সন্ধেবেলা পাড়ার লোকেদের খাওয়ান। আরিফ বলল, আচ্ছা। নাফিসা, সেই যে তুই কলেজে মাঝে মাঝেই আমার গলা টিপে ধরে বলতিস, কোনো মেয়েদের দিকে তাকালে চোখ গেলে দেব, ওই কথাগুলো আর বলিস না কেন রে? বড্ড মিস করি যে। নাফিসা বলল, তুমিও চেষ্টা করো বাড়িতে সকলের সামনে তুমি বলতে। এমনিতেই আমার সমবয়সী বলে প্রায় তোমার মা বলেন, এমন সমবয়সী বিয়ে নাকি সংসারে অমঙ্গল ডেকে আনে। তারপর আমার গায়ের রং কালো বলেও তোমার মা বলেন, ফর্সা ছেলের পাশে আমি বড়ই বেমানান। তাই বলছি, আরিফ, প্লিজ পুরনো কথা বলে আর আমাকে বিব্রত করো না। কি কথাগুলো বলেই ঘর থেকে বেরিয়ে গেছে নাফিসা। এই 7 মাসের একটু একটু করে বদলে যাওয়া নাফিসাটাকে আবার আগের অবস্থায় কি করে ফেরত পাবে আরিফ? আদৌ কি পাবে? আরিফের দিদি ভাই ওর থেকে প্রায় 11 বছরের বড়, তবুও মা প্রতি কথায় নাফিসাকে বলেন তার মেয়ে কত সংসারী, কি ভীষণ বিচক্ষণ। নিজের লং স্কার্ট, জিন্সগুলোকে আলমারির একটা তাকে রেখে তালা বন্ধ করে দিয়েছে নাফিসা। দেখলেই বড্ড পড়তে ইচ্ছে করে ওই ব্লু ট্রাউজার আর রেডিস জিন্স। নাফিসা নিজের কানে বহুবার শুনেছে আরিফের মা আর ওর বাবা আলোচনা করেছেন, ওই মিনতি মাসির জায়ের মেয়েটা কি সুন্দরী ছিল, আরিফের সাথে নাকি দারুণ মানাতো, কিন্তু তাদের কপাল খারাপ, তাই ছেলে পছন্দ করে অমন কালো বউ বাড়িতে এনেছে। আরিফের মায়ের ছেলের বুকে ঘিরে আক্ষেপের কোনো শেষ নেই। যেন নাফিসার কান্নাগুলো বড় বড় ফোঁটায় গাল বেয়ে নেমে আসে, কিন্তু সেটা কেউ দেখতে পায় না, বাথরুমের 4টে দেওয়াল সান্ত্বনা দেয়। আরিফ তো ভালোবাসে ওকে। কলেজ ইউনিয়নের অফিসে একসময় নাফিসার নামটা এতটাই উচ্চারিত হতো যে সকলেই এক ডাকে চিনত ওকে। অন্যায়ের প্রতিবাদ করতে কখনো ভয় পেত না নাফিসা। আজকের নাফিসাকে দেখলে হয়তো তারা চিনতেই পারবে না। বাজার থেকে ফিরে ফলের থলিটা নাফিসার হাতে দিতে যেতেই মা চেঁচিয়ে উঠল, ওর হাতে দিস না আরিফ, তুই গিয়ে বড় ঘরে রাখ, ও তো কানুন কিছুই শেখেনি রে। আরিফ হাসি মুখে মায়ের দিকে তাকিয়ে বলল, শুধু ছেলের বুক কালো হলেই সে অন্ধকার বয়ে আনে? মায়ের চোখ দেখেই নাফিসা বুঝতে পারল মা ভীষণ রেগে গেছে। নাফিসা আরিফকে মুখে আঙ্গুল দিয়ে চুপ করতে বলল।
আরিফ ওর কথা না শুনেই বলল, জানো মা, নাফিসা দারুণ কম্পিউটার চালাতে পারে, দুর্ধর্ষ কবিতা বলতে পারে, এমন আরও অনেক কিছুই নাফিসা পারে। বিয়ের আগে নাফিসা বলতো ওর নাকি ভীষণ শখ যে ওর শাশুড়ি হবে সে দারুণ গান গাইতে পারবে। নাফিসার সে শখ তো পূরণ হয়নি মা, কারণ তুমি তো গান গাইতেই পারো না। কই, নাফিসা তো দিনরাত বলছে না কেন তার শাশুড়ি মা গান জানে না? তাহলে ওকে কেন 24 ঘন্টা শুনতে হয় যে ও কিছু পারে না? কোনো কথা না বলে মা ঢুকে গেল ঘরে। নাফিসা এসে আরিফকে বকতে শুরু করল, কেন পুজোর দিনে মাকে অমন করে বললে? কিছুক্ষণ পরেই নাফিসা ফল কাটতে গেলে মা বললেন, তোমাকে আজ থেকে কিছু করতে হবে না। আরিফকে দিয়ে এতগুলো কথা শোনানোর কি সত্যিই কোনো প্রয়োজন ছিল না? নাফিসা বোঝাতে পারেনি মাকে যে সে কিছুই বলতে পাঠায়নি। দিদি ভাইয়ের কাছেও মা নাফিসার দোষ দিয়েই কেঁদেছে। বেশ কয়েকদিন হলো নাফিসাকে মা আর রান্নাঘরে ঢুকতে দেয় না। মিনু পিসি আর মা মিলেই রান্না করছে। নাফিসার মনে হচ্ছে গোটা বাড়িটা যেন আঙ্গুল তুলে তার গায়ে অপরাধীর তকমা এঁটে দিতে চায়। আরিফ সকালে অফিসে বেরিয়ে যায়, ফেরে সেই সন্ধেবেলা। সারাটা দিন এই বাড়িতে কেমন যেন আত্মীয়ের মতো থাকতে হয় নাফিসাকে। শ্বশুরমশাই শাশুড়িমা নিজেদের মধ্যে গল্প করেন, প্রতিবেশীরাও মায়ের সঙ্গেই কথা বলে, যেহেতু ওরা পূর্ব পরিচিত। ফেসবুক করতেও ভালো লাগে না নাফিসার। বন্ধুদের সেই এক জিজ্ঞাসা, কি রে কেমন আছিস, যার উত্তরটা ভালো আছি শুনতেই সকলে পছন্দ করে। আরিফ সেদিন বলছিল, দিনরাত শাড়ি জড়িয়ে রান্নাঘরের বাইরে ঘুরঘুর না করে কোনো প্রাইভেট কোম্পানি জয়েন কর। আরিফ তো বলেই খালাস। এদিকে বাড়িতে ওর বাবা মা পরিষ্কার বলে দিয়েছে চাকরি করা চলবে না। নাফিসা আর রীতি কলেজের দুজনে ভীষণ বন্ধু ছিল। রীতি ফেসবুকে ছবি পোস্ট করেছে, ওর নতুন বুটিক ওপেন করেছে। রীতি ফোনটা করেছিল নাফিসাকে, কি রে তুই সেই তুলসীর তলায় সন্ধ্যের দেওয়া বউ হয়ে গেলি রে, আমার বুটিকটাই দুজনে মিলে সাজাইয়া আয় জয়েন কর। কোনো উত্তর দেয়নি নাফিসা। আরিফকে বলতেই সে তো এক কথায় রাজি। আরিফ বলল, প্রয়োজন হলে তুইও কিছু ইনভেস্ট কর। শোনো নাফিসা, নিজের পছন্দগুলোর গুরুত্ব দে, না হলে এ সংসার তোকে কিছু হাতে তুলে দেবে না। স্বাধীনতা কেউ দেয় না পাগলি, কেড়ে নিতে হয়। নাফিসা সন্ধে চা করতে রান্নাঘরে ঢুকতে যাচ্ছিল, মা বললেন, না বৌমা তুমি চা করো না, আবার হয়তো আরিফ আমাকে বলবে আমি তার বুকে রান্না করিয়ে করিয়ে গায়ের রং কালো করে দিয়েছি। নাফিসার বুক ফেটে কান্না আসছিল। তার গায়ের রং নিয়ে বিদ্রুপটা মা সুযোগ পেলেই করে। নিজের ঘরে ঢুকে বিছানায় ধপ করে বসে পড়ল নাফিসা। আরিফের দিদিও ফোনে প্রায় নাফিসাকে 5টা কথা শোনায়, মিষ্টি গলায় বুঝিয়ে দেয়, নাফিসা, এ বাড়িতে তুই আরিফের দয়ায় এসেছিস। 7 মাসের সব চেষ্টা বিফলে গেছে। নাফিসা এ বাড়ির কাউকেই সে সুখী করতে পারেনি, শুধু অকারণে তার দিকে আঙ্গুল উঠানো হয়েছে। মনে পড়ে যাচ্ছে ফেলে আসা সব দিনগুলো, বাপির গলা জড়িয়ে ধরে ঘুমানো, মায়ের হাতের খাইয়ে দেওয়া, বাপির কাছে আবদার, ফ্রিজ খুলে লুকিয়ে সব মিষ্টি খেয়ে নেওয়া, সব দুষ্টুমির পরে শুধু একটাই কথা শুনতে হতো নাফিসাকে, উফ বড্ড দুষ্টু মেয়েটা। এ বাড়ির কঠিন পরিবেশে দম বন্ধ হয়ে আসছে ওর। নিজেকে বাঁচাতে অক্সিজেন চাই ওর। ওর সব থেকে পছন্দের চুড়িদারটা পরল নাফিসা। কাঁধে ব্যাগটা ঝুলিয়ে আরিফকে ফোনটা করল, রীতির বুটিক জয়েন করতে যাচ্ছি, তোর কোনো সমস্যা নেই তো? আরিফ সেই কলেজ স্টুডেন্টদের গলাতেই বলল, জেগেছে বাঙালি। এতদিনের নিপীড়নের পর আবারও বাঙালি লেগেছে। শোন, বাড়ির যে যা বলতে আসবে বলবি আমি চাই তাই তুই করছিস। আরিফের বাবা বললেন, এসব কি বলছো? তুমি জামা কাপড়ের দোকানে চাকরি করবে? আমাদের ইচ্ছে ছিল আমাদের ঘরের বউ বাড়িতে থেকে ভদ্রভাবে সংসার চালাবে। আর তুমি? নাফিসা খুব নম্রভাবেই বলল, সে তো আমারও ইচ্ছে ছিল বাবা, আমার শ্বশুরমশাই পাইলট হবেন, এরোপ্লেন চালাবেন, আর আমি তার সাথে ককপিটে বসে আকাশ ধরব। সেই ইচ্ছে কি পূরণ হয়েছে? মানুষের সব ইচ্ছে যে পূরণ হয় না বাবা, তাই আমিও যেমন মেনে নিয়েছি আপনারা মেনে নিন। আর কি করবেন? মা বললেন, ওই সবিতার ছেলের বৌমা তো কখনো এমন ব্যবসা করবে বলে লাফায়নি। তাহলে তুমি কেন? আজ আর উনার কথাটা শেষ করতে দিল না নাফিসা। আসলে মা, আমার বন্ধু রেবতির শাশুড়ি মা তো এখন কাউন্সিলর। তো আপনি বা কেন শুধু শুধু বাড়িতে বসে আছেন? চেষ্টা করে দেখুন না যদি দেবতীর শাশুড়ির মতো হতে পারেন। তুলনাটা শুধু আমার বেলাতেই কেন হয় মা? নাফিসার মনে হলো মানিয়ে নেওয়ারও একটা লিমিট থাকা উচিত। নিজেকে আর নিজের অস্তিত্বকে বিকিয়ে দেওয়ার নাম যদি ভালো বৌমা হয়, তাহলে ওই খেতাবটা আর জেতার ইচ্ছে নেই নাফিসার। এবার আরিফকে বলতে হবে ওদের লেট হানিমুনের টিকিটটা কাটতে,
অরণ্যে নয় পাহাড়ে। এতদিন মনে করেছিল হানিমুনে গেলে সকলে যদি খারাপ ভাবে, এখন মনে হচ্ছে টুকরো টুকরো আনন্দগুলোকে আবার একত্রিত করতেই হবে। জীবনের একটা দিন চলে যাবে শুধু ভালো বৌমা সার্টিফিকেট পেতে। ঢাকার মিরপুরের রাস্তায় গাড়ির ধোয়াতেও নাফিসা প্রাণ ভরে শ্বাস নিল স্বাধীনতা লাভের আনন্দে। আরিফের ফোন, রাস্তায় বেরিয়ে যেন কোনো ছেলের দিকে তাকাবি না, শুয়োর, চোখ গেলে দেব তোর। নাফিসা বলল, আজ তুই বাড়ি ফিরলে আমাদের হানিমুন প্ল্যানটা সেরে নেব। নাফিসার মুখে তুই শুনেই আনন্দে লাফিয়ে উঠল আরিফ। আবাসিক কলেজের টম্বয়টাকে ফেরত পেতে চলেছে ও। আবার সেই তুই ফ্লেভার পেতে চলেছে ওদের। এতদিনের প্রেমটা মুক্তির আনন্দে ঢাকার বিবর্ণ হলুদ গাছগুলোকেও জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করছে নাফিসার। অবশেষে ও পেরেছে। আরিফ বলল, বাড়ি ফিরে তোকে আঁকড়ে ধরব। সেই আগের তুইটাকে আর কিছুতেই হারিয়ে যেতে দেব না। নাফিসা বলল, জড়িয়ে রাখিস আমায় তোর আষ্টে পিষকে। বন্ধুরা, প্রতিদিন এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।